হুমায়রার চেহারায় সিরিয়াস ভাব। সেখানে স্পষ্ট অনুশোচনা আর ভয়ের ছাপ দেখা যাচ্ছে। কৃষাণ আরেক দফা ধমকে উঠল। কিরে, কথা বলছিস না কেন? আসলে মেয়েটার গলায় কথা আটকে যায়। অসম্পূর্ণ বাক্য বিনিময় করতে সক্ষম হয় না। কৃষাণের মেজাজ বিগড়ায়। শব্দ করে দু হাতের অস্পর্শ বন্ধনে খাটের সাথে আটকে ধরে হুমায়রাকে। শান্ত অথচ শক্ত কণ্ঠে বলে, ফাজলামো করিস না হুমায়রা। আই এম ড্যাম সিরিয়াস অ্যাবাউট ইউ। সংকীর্ণ দৃষ্টিতে তাকায় রমণী। ক্ষীণ স্বরে উত্তর করে, আমাকে ক্ষমা করে দিন দয়া করে। আসলে আপনার থেকে দূরত্ব থাকাকালীন আমি একজনের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি। তার নাম? কথা সম্পূর্ণ করতে পারে না সে। পথিমধ্যেই তাকে থামিয়ে দেয় কৃষাণ। ঠান্ডা কণ্ঠে হুমকি দেয়, হুমায়রা, মিথ্যা বলিস না, মেরে ফেলবো কিন্তু একদম। মিথ্যে নয়, আমি সত্যিই তাকে কানের কাছে উচ্চ শব্দে বাক্যটুকু শেষ করতে সক্ষম হলো না হুমায়রা। আতকে উঠে পাশে তাকাতেই বুক শুদ্ধ ছাদ করে উঠল তার। কাজ করা খাটের শক্ত কাঠে সজোরে ঘুষি বসানোর দরুন কৃষাণের হাতের প্রতিটা আঙ্গুল ইতিমধ্যে টকটকে লাল বর্ণ ধারণ করেছে। মনে হচ্ছে আরেকটু হলে চামড়া ভেদ করে যেন রক্ত বের হবে সেখান থেকে। অপ্রত্যাশিত ঘটনায় মেয়েটা চমকে তাকায় মানুষটার মুখপানে। অস্বাভাবিক মুখশ্রী তার অত্যধিক রাগে কপালের প্রতিটা রগ ভাসমান হয়ে উঠেছে। রক্তচক্ষু জোড়া দৃষ্টিগোচর হতেই খানিক কেঁপে ওঠে হুমায়রার শীর্ণকায়া। বিচলিত সত্তা আপনা আপনি এসে ছুঁতে নেয় স্বামীর হাতখানা। অমনি এক ঝটকায় তার থেকে হাত সরিয়ে নেয় কৃষাণ। পরপর কোনরূপ কথাবার্তাহীন বিছানা থেকে নেমে সোজা দরজার দিকে হাঁটা ধরে। হুমায়রা তবদা খায়। ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, এই এই কোথায় যাচ্ছেন আপনি? সম্পূর্ণ কথাটা তো শুনে যান। আমার ভালোবাসার মানুষের নাম না শুনেই এসবভাবে ফায়ার হয়ে কোথায় যাচ্ছেন? একটু থেমে কোনরূপ প্রতিক্রিয়া না পেয়ে ফের বলল, আমি ফেরারি মানবের মাঝে হারিয়েছি। তার লেখার মাঝে আবারও নতুন করে হারিয়েছি আমি। বেপরোয়া গতিতে চলন্ত পথযুগলের এবেলায় এসে থেমে যায় কৃষাণের। নিজের অতি গোপনীয় পরিচয়টা রমণীর মুখে শুনতেই তৎক্ষণাৎ পিছু মুড়ে তাকায় সে। ভ্রুকুচকে বলে, কি বললি নামটা? ফেরারি মানব। কৃষাণের চোখ মুখ ছানা পড়া। তার এমন আশ্চর্যিত চেহারা দেখে হাসি পেল হুমায়রার। ঠোঁট চেপে হাসি দমানোর মধ্যেই তার দিকে তীক্ষ্ণ চোখে বিরক্তি নিয়ে চাইল মানুষটা। অমনি খানিক শব্দ করে হেসে ফেলল মেয়েটা। কৃষাণ ভ্রু গোটায়। তাকে বকা বানিয়ে এখন হাসছে মেয়েটা। সে রাগে দৃষ্টি নিক্ষেপ করে। এতে হাসি আরো খিলখিল হলো রমণীর। মানুষটাকে এগোতে দেখেও হাসি থামাতে পারে না সে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয় না। অকস্মাৎ একজোড়া পুরু ঠোঁটের আক্রমণে জবান বন্ধ হয়ে যায় মেয়েটার। হাসির তোপে দুলতে থাকা ক্ষীণ দেহটা জমে যায় তৎক্ষণাৎ। কৃষাণের গলার কাছে শার্টটা খামচে ধরে সে। বড্ড বার বেড়েছিস না? তুই যে আমার ক্ষেতের দেশি টমেটো ভুলে গেছিস বোধহয়। আরেকবার এরকম ফাজলামো করলে একদম সস বানিয়ে ছাড়বো তোকে। খিচানো চোখ জোড়া আস্তে ধীরে মেলে তাকালো হুমায়রা। এলোমেলো দৃষ্টি নুইয়ে রেখে মিহি স্বরে উত্তর করল, আপনি তো পুরোটা না শুনেই রেগে গেলেন। আবার নিজেকে আঘাতও করে বসলেন। তো কি করতাম? নিজেকে আঘাত না করলে যে মেজাজ হারিয়ে আরেকটু হলে তোকেই আঘাত করে বসতাম। তো আমাকেই করতেন, মেজাজ তো আমিই বিগড়েছি। মাথা খারাপ। একটা সময় এই তুলতুলে শরীরটায় আমার শক্ত হাতের আঘাত লেগেছিল। ভাবলেই তো আজও বুক পুড়ে যায়। যদি সময় ফিরিয়ে আনার কোনো উপায় থাকতো তবে দুনিয়ার সব নিয়ম অতিক্রম করে হলেও তখনকার ওই বিদঘুটের সময়টুকু ফিরিয়ে এনে তোকে আঘাতের বদলে আদরে মরিয়ে নিতাম আমি। হুমায়রার চোখ বন্ধ। তার চোখে মুখে মানুষটার উষ্ণ অশান্ত নিঃশ্বাস পড়ছে। কপালে কপাল ঠেকিয়ে রেখেছে সে। কিয়ৎক্ষণ চুপ থেকে ফের ধ্বনিত হলো তার কাতর কণ্ঠ, সেদিন গুলোর জন্য আমি বড্ড সরি রে প্রাণ পাখি, অগণিত সরি। হুমায়রা থমকে রয়। শব্দ উচ্চারণ করতে গিয়ে গলা আটকে আসে মেয়েটার। এতটা সুখও বুঝি সৃষ্টিকর্তা তার নসিবে লিখে রেখেছিল। চোখের কোণে অত্যধিক সুখের অশ্রুরা ভিড় জমায়। থেমে থেমে বলে, আপনার দেশ সুখের কাছে এই সেই নগণ্য দুঃখরাজে অচিরেই ধুয়ে মুছে গেছে। খুব বেশি না, শুধু আমার বেপরোয়া আমিটাকে তুই সব সময়ের মধ্যে আগলে রাখিস। কথা দিচ্ছি, ইনশাল্লাহ খোদার এই অনিয়মিত বান্দা তোকে ভালোবাসতে কখনো অনিয়ম করবে না। আবেশে হৃদয় জুড়ে যায় হুমায়রার। হাতের বাঁধনখানা আরো দীর্ঘ হয়। কৃষাণও বেশ শক্ত করে জড়িয়ে রাখে তাকে। অতঃপর পাড়ি জমায় নিদ্রা রাজ্যে।
পরদিন সকালে সূর্যের তীক্ষ্ণ রশ্মি ধরণীতে প্রবেশ করছে মাত্র চুলোর সামনে দাঁড়িয়ে রুটি বেলছে হুমায়রা। মনটা অন্যান্য দিনের তুলনায় একটু বেশি ফুরফুরে মেয়েটার। প্রভাতের সূচনা লগ্নটা আজ হুমায়রা আর কৃষাণ দুজনেরই নামাজ কালাম দিয়ে শুরু করেছে। আজ থেকেই কোরআন তেলাওয়াত শেখা শুরু করে দিয়েছে কৃষাণ। পড়ার গতি জানান দিচ্ছে অল্প দিনের মধ্যেই তেলাওয়াত সম্পূর্ণ শিখে ফেলতে পারবে সে। মাদ্রাসা মসজিদে না গেলেও ছোটবেলায় ইসলামিক শিক্ষা বই পড়ে কোরআনের প্রাথমিক বিষয়গুলো হরফ হরকত সম্পর্কে খানিক ধারণা আছে তার। এজন্য শিখাটা আরো সহজ হয়ে গিয়েছে। ইবাদত শেষে আজকেও দুজন ঘুরতে বেরিয়েছিল ঘুমন্ত শহরে। অতঃপর দীর্ঘ বাইক রাইডিং এর পর মাত্রই বাসায় ফিরেছে। ৯টার দিকে কিষান বেরিয়ে পড়বে। এখন হুমায়রার সাথে বসে নাস্তা বানানোতে একটু একটু সাহায্য করছে সে। এই যেমন আলু ভাজির জন্য পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা কাটছে ছুরি দিয়ে। কাজের ফাঁকেই সে প্রশ্ন ছুড়ল, ফেরারি মানব যে আমার আইডি অর পেজ, এটা তুই জানলি কি করে? প্রথমে প্রথমে অর্ণার সব কাণ্ড কারখানা বলে হুমায়রা। ওই দিন থেকেই আমার অনেকটা সন্দেহ হয়েছিল। আর পরদিন যখন আপনি বলেছিলেন মামুনি আপনাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে, তখন শিওর হয়ে যায় যে ব্লকে থাকা ফেরারি মানবই আমার বখাটে স্বামী। কৃষাণ মৃদু হাসে। বৃষ্টি বলে না কিছুই। হুমায়রা মুচকি হাসে। কিছুক্ষণ দুজন নীরব রয়। মিনিট খানেক যেতেই হুমায়রা বলে ওঠে, একটা কথা রাখবেন? কি কথা? ইকরার নাম্বারটা একটু দিন না, ওর সাথে একটু কথা বলতাম। সময় নিয়ে আবদার ছুড়ে সে। বৃষ্টি শোনা যায় মানুষটার দাগ কাটা কাট নিষেধাজ্ঞা। দরকার নেই। ওর কথা বল ওর সাথে কথা বললে কি হবে? বাড়ি থেকে বেরোনোর দিন সকালে একটু কথা বলেছিলাম। ওর শরীরের অবস্থা ভালো ছিল না ওর। এরপর থেকে আজও কথা হয়নি। কথা না হয় ভালো। ও বাড়ির কারোর সাথে যোগাযোগ করতে চায় না আমি। ওকে ফোন দিলেই বাকিদের কাছেও আমার তথ্য চলে যাবে। আমি ওদের কাছে চিরকাল ফেরারি উধাও থাকতে চাই। একরা কাউকে বলবে না। আমি নিষেধ করে দিব। হুমায়রা, আমি আর কোনো কথা শুনতে চাই না এ ব্যাপারে। যদি এত কিছুর পরেও আমার কথা না মানিস, তাহলে কিছু করার নেই। আর মানলে কখনো আমার সামনে বাড়ির কারো নাম মুখে আনবি না। দমে গেল রমণী। বিরস মুখে কিছুক্ষণ মানুষটার পানে তাকিয়ে থেকে চুপচাপ কাঁচা মন দিল। মুখে আর টু শব্দটি করল না। খাওয়া দাওয়া পর্ব শেষ করে হুমায়রার কপালে চুমু এঁকে বাসা থেকে বেরিয়ে পড়ল কৃষাণ। বারান্দা দিয়ে মানুষটার প্রস্থান দেখে গেল হুমায়রা। পরপর মিঠুকে পাশে রেখে গতকাল রাতে কৃষাণের আনা হাদিসের বইগুলো নিয়ে বসলো। অতঃপর দিনের বাদবাকি নিঃসঙ্গ সময়টুকু হাদিসের বই পড়ে কাটানোর সিদ্ধান্ত নিল। ক্যাফেতে কৃষাণের পা পড়া মাত্রই ৩ বন্ধু একসাথে বলে উঠল, কৃষাণ মির্জার আগমন, শুভেচ্ছার স্বাগতম। ওদের কথায় লাফাতে থাকে কৃষাণ। কোনরূপ কথাবার্তাহীন নিজের কাজে লেগে পড়ে। ফের শুনতে পায় রবির গলা, মামিকে ছেড়ে অবশেষে আসতে পারলেই আমাদের কাছে। বউ পেয়ে বন্ধুদের এভাবে ভুলে না গেলেও পারতি মামা। আজ একটা বউ নেই বলে গতকালই তো তোদের কাছে আসলাম, আবার আজকে এমন নটাঙ্কি শুরু করছিস কেন? তুই বা আস্তাগফিরুল্লাহ। আমি ভালো হয়ে গেছি বলে তোকে কিছু বললাম না। সারাদিন পর একটুর জন্য এসেই আবার ৯টার আগে ফুরুত, এটাই তোর আশা? আর আমরা যে তোর উপর রাগ করেছিলাম সেটাও পাত্তা দিলি না। রুমের জন্য জিনিসপত্র কিনেছিলাম, তাই ওখানে সময় লেগেছে। কৃষাণের কথার পৃষ্ঠে এবার সাইফুল বলল, আচ্ছা সবই বুঝলাম, কিন্তু মামির সাথে আমাদের দেখা করাবি কবে সেটা বল। ওর সঙ্গে দেখা করে তোদের কি কাজ? কি কাজ মানে? চারু ছেলের জীবনে আজ এত পরিবর্তন, তার সাথে দেখা করব না? দরকার নেই। ও কোনো পরপুরুষের সাথে দেখা বা কথা বলবে না। আজ আমাদের একটা বউ নেই বলে এমন করতেছিস মামা। খাড়া শুধু বিয়েটা করে নেই, এরপর থেকে আমার বউও নিয়ে চাঙ্গে উঠে যাব। আপাতত একটা সেট সং লাগা তো সাইফুল, দুঃখ বিলাস করি। রবির অসহায় স্বরে সামান্যতম মায়াও হলো না বোধহয় কৃষাণের। উল্টো সে কড়া কণ্ঠে বলল, কোনো গান নেই? হয়তো নাশিদ, নয়তো মিজানুর রহমানের ওয়াজ লাগা। তিনজন একসাথে বিরক্তি নিয়ে তাকায় তার পানে। সেদিকে লক্ষ্য করে না কৃষাণ। ছেলেগুলো হতাশার নিঃশ্বাস ত্যাগ করে পরপর নিজেরাও মন দেয় কাজে। আলভি বিদেশ ফিরে গেছে বিয়ের ২ মাস পরপরই। এর আগে তাকে নিয়ে কৃষাণের যথাসাধ্য খোঁজ করিয়েছে নাজমিন বেগম ও ইয়াসমিন বেগম। এখন আলভি বাড়িতে না থাকলেও সে খোঁজ থেমে নেই। নিজের ভাইকে দিয়ে পুরো কুমিল্লা শহর খোঁজ করাচ্ছেন তিনি।
অথচ ছেলের কোনো সন্ধান কোনোভাবেই মিলছে না। সোফায় মলিন মুখে বসে ছিলেন তিনি। এর মাঝেই তার ভাইয়ের কল আসে। তৎক্ষণাৎ কল রিসিভ করেন, ব্যস্ত কণ্ঠে জানতে চান, ভাইজান কোনো খোঁজ পেয়েছেন কৃষাণের? ওপাশ থেকে ভেসে আসে ব্যর্থ কণ্ঠ, না, আমার মনে হয় কৃষাণ কুমিল্লাতে নেই, অন্য কোথাও চলে গেছে ও। আমি এখন কি করে ওকে খুঁজে বের করব ভাইজান? আমার যে বড্ড অশান্তি লাগছে। শান্ত হ, আমি দেখছি কি করা যায়, চিন্তা করিস না তুই। বোনকে সান্ত্বনা দিয়ে কল রেখে দেন তিনি। ইয়াসমিন বেগম সোফায় বসে থাকেন থমথমে মুখে। তখনই সেখানে উপস্থিত হয় জিনিয়া। ছোট শাশুড়ির মুখখানা দেখে খারাপ লাগে, অনুতপ্ত তাই মিইয়ে যায় ভিতর সত্তা। এগিয়ে আসতেই তাকে দেখে গটগট পায়ে স্থান ত্যাগ করেন ইয়াসমিন বেগম। জিনিয়া তার প্রস্থানের দিক তাকিয়ে রয় অপরাধীর মুখে। মেয়েটা এখন পুরোপুরি বুঝতে পারে তার জন্য এত সুন্দর পরিবারটায় ভাঙন ধরেছে। আজকাল ইয়াসমিন বেগম নাজমিন বেগমের সাথেও ঠিকমতো কথা বলেন না, নিজের মতো থাকেন। আর জিনিয়ার সাথে তো কেউই কথা বলে না। নাজমিন বেগমও তাকে এখন আগের মতো ভালোবাসে না। আপাতত একেবারে নিঃসঙ্গ হয়ে থাকে মেয়েটা। এই নিঃসঙ্গতাই তাকে বোঝায় তার অহংকারই তাকে সবার থেকে দূর করে দিয়েছে। সে এখন ক্ষণে ক্ষণে অনুতপ্ত হয়, তবে কারো কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পায় না। মন থেকে চাই কৃষাণ হুমায়রা ফিরে আসুক, বাড়িটা আবারও হাসি খুশিতে পরিপূর্ণ হোক। ওরা এলেই ওদের কাছে ক্ষমা চেয়ে নেবে সে। আসলে হুমায়রা তার বিপরীত সত্তা। হয় প্রথম দিকে বেশ অসহ্য লাগতো তার, সে যতটা স্টাইলিশ আধুনিক, হুমায়রা তার সম্পূর্ণ বিপরীত। এসব কিছু পরিহার করতো সে, যার দরুন জিনিয়ার রাগ লাগতো মেয়েটাকে। কিন্তু এখন সেই রাগ আর নেই, বরং সে পণ করেছে হুমায়রা কখনো ফিরে এলে তাকে পুরোপুরি নিজের ছোট বোনের মতো আপন করে নেওয়ার চেষ্টা করবে। তবে সেই দিন আদৌ আসবে কিনা সন্দেহ। মাগরিবের ছালাত শেষে রুমে বসে তসবিহ জপছে ইকরা। আর এর মাঝেই এক গাদা ফল নিয়ে রুমে প্রবেশ করছেন ফরিদা বেগম। বাচ্চাটা পেটে আসার পর থেকেই ছেলে বউয়ের প্রতি অত্যধিক যত্নশীল হয়ে গেছেন তিনি। এই কটা মাসে কাজের মধ্যে সামান্য হাত লাগানোর সুযোগ দেননি মেয়েটাকে, উল্টো নিজেই হাতে যত্ন করে সারাদিন এটা ওটা খাইয়ে দেন। প্লেটে বেশ কয়েক রকমের ফল কেটে ইকরার নিকট এগিয়ে আসেন তিনি, বলেন, তোমাকে দেখি না বলে খাওয়ানোই যায় না, না খেলে ভিতরের সত্তাটার পুষ্টি পাবে কোথা থেকে শুনে? সারাদিন তো খেয়েই কেটে আম্মা যান, আর কত খাবো? এ সময় বেশি বেশি খেতে হয়, নয়তো পরে মা বাচ্চা দুজনেরই অনেক সমস্যা হয়। আর তুমি তো পাখির দানার মতো 2 লোকমা ভাত খাও, এগুলো করলে হবে নাকি? একটু থেমে বলে, তাড়াতাড়ি ফলগুলো খেয়ে শেষ করো, আমি এসে যেন দেখি প্লেট খালি। আম্মা যান, এখন খেতে পারবো না, পেট ভরা। আমি কোনো কথা শুনতে চাই না, বলেই চলে যান তিনি। ইকরার ঠোঁট উল্টে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, পরপর তৃপ্তিময় হাসে। মায়ের কথা মনে পড়ে আপনা আপনি, তবে নিজেকে সামলে নেয় সে। অতপর খাওয়ার মনোযোগ দেয়। গতকালের মতো আজও একই সময়ে বাসায় ফিরে কিষান, সাথে করে হাদিসের বই আর ফুল আনতে ভুলে না। হুমায়রা অবাক হয়, কিছু বলার আগে মানুষটা তার কপালে ঠোঁট ছোঁয়, অমনি স্থির হয়ে যায় রমণী, কথা বর্ণনার সুযোগ পায় না। অতপর নিয়ম মাফিক কাটতে থাকে সময়, ক্যালেন্ডারের পাতা উল্টে চলে যায় দিনের পর দিন। চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।